নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। অতিমারি আছড়ে পড়লে ঘর থেকেই শুরু করতে হবে মোকাবিলা। এই জন্য ব্রিটিশ নাগরিকদের 3 দফা নির্দেশ দিয়েছে সে দেশের স্বাস্থ্য দফতর। আপৎকালীন পরিস্থিতিতে কি কি করতে হবে, কি কি করা যাবে না, এসব নিয়ে হোয়াটসঅ্যাপে ইমেলে এসেছে সরকারি বার্তা। অত্যন্ত জরুরি একটা খবর। কেন জরুরি পরে আসছি সে কথায়। আগে বলি, ব্রিটিশ সরকার ঠিক কিভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে সব পরিবারে মাথাপিছু একটা করে এমার্জেন্সি কিট বক্স রাখতে হবে। তাতে থাকবে পাওয়ার ব্যাংক, ছোট টর্চ, মিনি রেডিও, ফার্স্ট এইড বক্স, জলের বোতল, চকলেটের মতন শুকনো খাবার, আর অন্তত 6টা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সর্দি কাশি ও ফ্লুয়ের ওষুধ। ব্রিটিশ স্বাস্থ্য দপ্তরের বার্তায় বলা হয়েছে যে সর্দি কাশি বা হালকা জ্বর হলে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা ভালো। এখানে কোয়ারেন্টাইন শব্দটা ব্যবহার করা হয়নি, তবে কার্যত কিন্তু সেই পরামর্শই দেওয়া হয়েছে। ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন দেশবাসীকে বলেছেন, আবার অতিমারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তেমনটা ঘটলে ঘরেই তাই তার মোকাবেলার প্রাথমিক প্রস্তুতি করে রাখতে হবে। দেখুন, ব্রিটিশ সরকার এমন একটা নির্দেশিকা জারি করতে গেল কেন হঠাৎ? কেন? এমনি তো করেনি, কারণ আছে বলেই করেছে। গতকালই আমি বলেছি আপনাদের, প্রাণঘাতী জীবাণুর বাড়ন্ত নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে আমাদের একটাই প্রশ্ন, কোভিডের পর আরও একটা বিশ্ব মানে কি কড়া নাড়ছে আমাদের দরজায়? উত্তরটা বিশেষজ্ঞরাই দিতে পারবেন। তবে কোভিড আছড়ে পড়ার 4.5 বছরের মাথায় আরও এক অতিমারির সম্ভাবনা যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে। কারণ করোনা ভাইরাসের ফ্লাড প্রজাতি কিভাবে দেশে দেশে সংক্রমণ ছড়াচ্ছে, এই কথা আমি আপনাদের বলেছি। তবে মুশকিলটা হলো যে কোভিডের সময় স্বাস্থ্য বিপর্যয় রুখতে একটা নতুন সিস্টেম তৈরির প্রয়োজনীয়তা বোঝা গিয়েছিল। সকলেই রিয়েলাইজ করেছিলেন, ব্যাস ওইটুকুই। তারপর আর একটুকু এগোনো যায়নি। কোভিডের আগে আমরা ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম এখনো সেখানেই দাঁড়িয়ে, অথচ বিশেষজ্ঞরা আঁচ দিয়েই রেখেছেন যে আগামী 5 থেকে 7 বছরে ইনফ্লুয়েঞ্জা ধরনের কোনো অতিমারি ফের বিশ্বকে কাঁপিয়ে দেবে। সেই সময়টা কি আরো এগিয়ে আসছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবার আপনাদের একটা ভীষণ উদ্বেগের খবর দেবো। জানেন, আমার কাছে তো বটেই। আমরা সবাই জানি আমাদের দেশে শিক্ষিত বেকার তরুণীর সংখ্যা অগুন্তি। আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে নানা আলোচনা, পলিসি ডিসিশন নেওয়ার কথা আমরা বলি। শিক্ষিত বেকারদের কথা বারবার আলাদা করে উঠে আসে। সাধারণ কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে ছেলেমেয়েরা চাকরি তো পায় না। এসব তো আমাদের দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে। কিন্তু যদি শোনেন আইআইটি থেকে পাশ করার পরও চাকরি হচ্ছে না, তাহলে অবাক হবেন কি হবেন না? যেখানে কম বেশি আমাদের সকলের ধারণা যে আইআইটি মানেই 100% প্লেসমেন্ট। আমার কথা শুনে এবার আরও চমকে উঠবেন। 1, 2, 50, 100 জন নন। এবছর 7,000 আইআইটি স্টুডেন্ট চাকরি পাননি, জাস্ট পাননি। দেশে এখন আইআইটির সংখ্যা 23, মানে গড়ে প্রতিটা ইনস্টিটিউটে 300 জন পড়ুয়া বেকার। সাধারণত আইআইটিগুলোয় বছরে 2বার ক্যাম্পাসিং হয়, অগাস্ট সেপ্টেম্বর আর ডিসেম্বর জানুয়ারিতে। সেই মরশুম শেষ হয়ে গিয়েছে। ফলে এই 7,000 পড়ুয়াকে এবার চাকরি জোটাতে নানা কোম্পানির দরজায় ঘুরতে হবে। ধীরজ সিং নামে কানপুর আইআইটির এক প্রাক্তনী আরটিআই করে এই খবর বের করেছেন। তো এবার প্রশ্ন হলো, এমন অবস্থার কারণ কি? কারণটা হলো এক কথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, বিশেষ করে চ্যাট জিপিটি। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তায় আইআইটিয়ানদের চাকরি খেয়ে নিচ্ছে। তারা বলছেন এআই এর হেল্প নিয়ে বহু ক্ষেত্রেই দুজন কর্মী 3 জনের কাজ করে দিচ্ছেন। এর মানে তো 30%, 30% চাকরির সুযোগ বাদই হয়ে গেল। এবছর
দিল্লি আইআইটির 400 জন পড়ুয়া ক্যাম্পাসিংয়ে চাকরি পাননি। 400 জন পড়ুয়া ক্যাম্পাসিংয়ে চাকরি পাননি আইআইটি থেকে। বম্বে আইআইটিতে সংখ্যাটা 250। এরা যাতে কাজ পান সেজন্য 2 আইআইটি কর্তৃপক্ষ প্রাক্তনীদের সঙ্গে এখন যোগাযোগ করা শুরু করেছেন। আইআইটির অ্যালুমনাই যারা আছেন, যারা প্রাক্তনী, তারা অনেকে এখন নানা বড় বড় কোম্পানিতে উঁচু পদে রয়েছেন। কোথাও যদি তারা একটু হিল্লে করে দিতে পারেন আর কি। বুঝতেই পারছেন, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে যদি চাকরির এই আকাল হয় তাহলে বাকি কলেজ ইউনিভার্সিটিগুলোর কি অবস্থা? নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে না পড়লে ব্যাংক এডুকেশন লোন দেয় না। তারপরও ভারতে এডুকেশন লোনে ডিফল্ট রেট প্রায় 10%। এই একটা পরিসংখ্যানে বুঝতে অসুবিধা হয় না যে প্রথম সারির কলেজগুলোতে পড়ার সুযোগ পেলেও পড়ুয়ারা সবাই চাকরি পাচ্ছেন না, বা পেলেও কম বেতনে চাকরি করতে হচ্ছে। বেসরকারি সংস্থা আনস্টপ মূলত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং রিক্রুটার কোম্পানিগুলোর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। তাদের রিপোর্ট দেখিয়ে দিচ্ছে শিক্ষা ঋণ শোধ করতে না পারার কারণ রয়েছে 16 আনা। রিপোর্ট বলছে দেশের মাত্র 7% উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ফুল ক্যাম্পাস প্লেসমেন্ট হচ্ছে। 91% পড়ুয়া মনে করছেন তারা কলেজে যা শিখেছেন যথেষ্ট শিখেছেন, কিন্তু 62% কোম্পানি মনে করছে পড়ুয়াদের মধ্যে স্কিলের অভাব আছে। প্রায় 11,000 পড়ুয়া ও এইচআর প্রফেশনালসদের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে এই আনস্টপ ট্যালেন্ট রিপোর্ট। দেখা যাচ্ছে ব্লু কলার জবেও রয়েছে লিঙ্গ বৈষম্য। আর্টস, সায়েন্স বা কমার্স যে কোনো কিছু নিয়ে পাশ করার পর ছেলেদের বছরে বেতন গড়ে 10 লাখ হলে মেয়েদের ক্ষেত্রে সেটা 5 লাখ। চাকরির বাজারে অনিশ্চয়তা এতটাই যে রিপোর্ট আরও বলছে 60% পড়ুয়া পাশ করার পর বেতন নিয়ে ভাবছেন না, তারা ভাবছেন নতুন চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে। 52% ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মনে করছেন যে কোনো একটা কোম্পানিতে চাকরি পেলেই হলো। বিভিন্ন বড় কোম্পানির 88% এইচআর প্রফেশনালসের মত হলো কেবলমাত্র স্কিলের বিচারেই রিক্রুটমেন্ট হওয়া উচিত, যদিও বাস্তবে দেখা যাচ্ছে পরীক্ষার নম্বর আর সুপারিশই চাকরি জোটাতে সাহায্য করছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মাইনিং বলতে আমরা কি বুঝি? মাটির নিচে নেমে খনিজ পদার্থ তুলে আনা, যাকে বলে ডিপ কাস্ট মাইনিং। অথবা মাটির ওপরেই যে থাকা খনিজ পদার্থ যন্ত্রের সাহায্যে কেটে বার করা, যাকে বলা হয় ওপেন কাস্ট মাইনিং। কখনো ডিপ সি মাইনিংয়ের কথা শুনেছেন? আমি কিন্তু তেলের কথা বলছি না, অনেকেই হয়তো জানেন সেটা। যারা বিষয়টার সঙ্গে ততটা পরিচিত নন তাদের জন্য বলি, সমুদ্রের নিচ থেকেও কঠিন খনিজ পদার্থ তুলে আনার একটা উদ্যোগ বিশ্বের বিভিন্ন দেশ শুরু করেছে এখন। পরিবেশের পক্ষে এটা ভালো কি খারাপ এ নিয়ে তর্ক, নানা বিতর্ক আছে। তবে একটা কথা সত্যি, যে বিষয়টা প্রযুক্তিগতভাবে খুবই জটিল। ভারতও এবার এই কঠিন কাজটা শুরু করতে চলেছে। আমরা জানি যে ফসিল ফুয়েল থেকে গ্রিন এনার্জির দিকে না এগোতে পারলে এই পৃথিবী বাঁচবে না। গ্রিন এনার্জির ব্যবহার বাড়ানোর জন্য ইলেকট্রিক গাড়ি আর সৌর বিদ্যুৎ দুটো বড় বিকল্প। সমস্যা হলো ইলেকট্রিক গাড়ির ব্যাটারি আর সোলার প্যানেল তৈরির জন্য দুটো ধাতু লাগে, কোবাল্ট আর ম্যাঙ্গানিজ, যা কিনা সহজে মেলে না। ভারত মূলত 3টে দেশ, ব্রিটেন, নরওয়ে আর চীন, এই 3টে দেশ থেকে এই দুটো ধাতু আমদানি করে। তাতে খরচাও হয় বিস্তর, খুব স্বাভাবিকভাবেই। তবে আমাদের ঘরের কাছেই রয়েছে এই 2 ধাতুর বিশাল ভাণ্ডার। ভারত মহাসাগরের নিচে দেখুন ভারত মহাসাগরের আয়তন প্রায় 7 কোটি বর্গ কিলোমিটার। এর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 3 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার ম্যাপিং করা গেছে। তাতে দেখা যাচ্ছে যে মধ্য ভারত মহাসাগরে প্রায় 75,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায় জলের নিচে রয়েছে 15 লক্ষ টন কোবাল্ট আর প্রায় 38 কোটি টন পলিমেটালিক সালফাইডস, যা কিনা নানা রকম ধাতুর মিশ্র আকরিক। সমুদ্রের নিচ থেকেই সব মহামূল্যবান জিনিস তুলে আনার সব তালে রয়েছে চীন। আর ভারত চীনকে মোটেই ফাঁকা জমি ছেড়ে দিতে চাইছে না। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক জানিয়েছে ভারত মহাসাগরের 2টো এলাকায় ডিপ সি মাইনিংয়ের জন্য মাঠে নেমে পড়েছে ভারত। এই জন্য সি বার্ড মেম্বারশিপ প্রয়োজন, সেই প্রক্রিয়া শুরু করেছে ভারত।
মাটির নিচে খনিজ সম্পদ ক্রমশ শেষ হয়ে আসছে, কিন্তু সাগরের নিচে লুকিয়ে আছে যে অপার ঐশ্বর্য। পৃথিবীর যদি 3 ভাগ জল আর মাত্র 1 ভাগ স্থল হয়, তাহলে তো সমুদ্রের নিচেই খুঁজে দেখলে লাভ। আর খুঁজতে যে হবেই, না হলে তো খনিজ সম্পদের অভাবে একদিন থমকে যাবে সভ্যতা। সেই কাজটাই এবার শুরু করছে ভারত। ডিপ সি এক্সপ্লোরেশনে যাচ্ছে দেশ, তবে বিষয়টা কিন্তু সহজ নয়। প্রযুক্তিগত জটিলতা যেমন আছে, তেমনই আছে লাল ফিতের ফাঁস। ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি রাষ্ট্রপুঞ্জের অনুমোদিত সংস্থা। আন্তর্জাতিক জলসীমায় মাইনিং এর জন্য আইএসএর লাইসেন্স লাগে। এখনো পর্যন্ত প্রায় 30টি লাইসেন্স ইস্যু করেছে আইএসএ। ভারতের হাতে এসেছে 2টি লাইসেন্স, আরও 2টি লাইসেন্সের জন্য চেষ্টা চলছে। সমুদ্রের নিচে খনিজের সন্ধানে এখন চীন রাশিয়ার টক্কর। আইএসএর অধিকাংশ লাইসেন্সই এই 2 দেশ নিয়ে বসে আছে। সেই রেসে এবার নামতে চলেছে ভারতও। সমুদ্রের নিচে তামা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজের মতো আকরিকের সন্ধান করা হবে। এইসব খনিজ পদার্থ পর্যাপ্ত পরিমাণে পেলে সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদনে সুবিধা হবে। সহজ হবে গাড়ির ব্যাটারি তৈরি করা। 2030 সালের মধ্যে 550 গিগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে ভারত। এই জন্য দরকার নানা রকম খনিজ পদার্থ। সেই কারণেই লাইসেন্সের আবেদন করেছে দিল্লি। ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি সূত্রে পাওয়া খবরে ভারতের পরিকল্পনার কথা জানা গিয়েছে। ভারত মহাসাগরে কার্লসবার্গ রিজে পলিমেটালিক সালফাইডস খোঁজার লাইসেন্স চেয়েছে দিল্লি। পলিমেটালিক সালফাইডস হল সোনা, রূপো, তামা দস্তার মিশ্র আকরিক। ভারত মহাসাগরের অন্য এলাকায় কোবাল্টের উৎস ফেরোম্যাঙ্গানিজ ক্রাস্টের খোঁজ করতে আরেকটি লাইসেন্স চেয়েছে দিল্লি। সারা বিশ্বে গ্রাফাইট, কোবাল্ট, লিথিয়াম, ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থের যোগান চীন নিয়ন্ত্রণ করে। এইসব পদার্থের রফতানির ওপর বেইজিং সম্প্রতি কিছু নিষেধাজ্ঞা চাপানোয় সমস্যা তৈরি হয়েছে। এর পাল্টা আমেরিকা এবং ইউরোপের দেশগুলো মিলে তৈরি করে মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ। ভারতও এই গোষ্ঠীর সদস্য। নানা জরুরি খনিজের যোগান নিশ্চিত করতে মস্কোর সঙ্গে দিল্লির কথা চলছে। সমুদ্রে খোঁড়াখুড়ি শুরু হলে পরিবেশের ক্ষতি হবে। এই যুক্তি দেখিয়ে ইউরোপের কিছু দেশ ডিপ সি মাইনিং নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে দাবি জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে ফসিল ফুয়েলের বদলে গ্রিন এনার্জির পরিমাণ বাড়াতে না পারলেই বরং পরিবেশের বেশি ক্ষতি। তাই ডিপ সি মাইনিং ছাড়া পথ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।